ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আজকে ডব্লিউবিসিএস মেন 2016 তার থার্ড টিউটোরিয়াল। আমরা এর আগের দুটো টিউটোরিয়ালে 22টা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা ঠিক তার পরবর্তী 23 নাম্বার প্রবলেম থেকে শুরু করছি। বাই সেলিং 100 পেন্সিলস এ শপকিপার গেন্স দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিলস, হিজ গেন পার্সেন্ট ইজ। অপশনগুলো দিয়েছি, পরে অপশন নিয়ে আলোচনা করছি। তো আমি ধরে নিচ্ছি যে 100টা পেন্সিলের সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে শপকিপার 20টা পেন্সিলের সেলিং প্রাইস যেটা সেটা গেন করেছে। তাহলে 100টা পেন্সিলের যদি সেলিং প্রাইস 100 হয়, তাহলে 20টা পেন্সিলের সেলিং প্রাইস 20 টাকা। তার মানে 100 টাকা যদি তার সেলিং প্রাইস হয়, টোটাল সেলিং প্রাইস, তাহলে প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইসটা 100 মাইনাস 20, দ্যাট ইজ 80। তাহলে প্রফিট পার্সেন্টের ফর্মুলা প্রফিট বাই সিপি ইন্টু 100%, দ্যাট ইজ 20 বাই 80 ইন্টু 100%। আমরা ক্যালকুলেট করে পেলাম 25%। এর শর্টকাটের যে ফর্মুলা, যে আমরা 20টা পেন্সিলের সেলিং প্রাইস প্রফিট করেছি, তাহলে 20 বাই 100 পেন্সিল তো আমার সেলিং প্রাইস, সিপিটা প্রফিট। তাহলে সেলিং প্রাইস থেকে যদি প্রফিট বাদ দিই, তাহলে আমরা সিপিটা পাবো। তাহলে 20 বাই 100 মাইনাস 20 ইন্টু 100%, এটাই হচ্ছে শর্টকাট। এবার একটু ভেবে দেখো, অপশনগুলো একটু অদ্ভুত টাইপের দেখো। 15%, 12%, 20%, এগুলো কোনো দিনই হবে না। কেন হবে না? না দেখো, 100টা পেন্সিলের সেলিং প্রাইস থেকে আমার গেনটা হচ্ছে 20টা পেন্সিলের সেলিং প্রাইস। তো আমি যদি সেটা মাইনাস করি, তবেই তো সিপিটা পাবো। তাহলে সিপিটা দেখো 100 থেকে কমে গেল। তাহলে সিপি যদি 100 থেকে কমে যায়, তাহলে প্রফিট পার্সেন্ট যেটা, সেটা হচ্ছে প্রফিট বাই সিপি। তাহলে 20/80 হবে। 20/80 হলে সেটা নিশ্চয়ই 20% হবে না, আরও কম হবে না, নিশ্চয়ই 20%-এর বেশি হবে। তাহলে আমি অপশন দেখেই বুঝতে পারছি সেটা 12%ও হবে না, 15%ও হবে না, 20%ও হবে না, সেটা 25% হবে। আমরা অঙ্কটা না করেও উত্তর করতে পারতাম। দেখো পরের প্রশ্ন। 2 numbers are in the ratio 3:5. If each number is increased by 10, the ratio becomes 5:7. The numbers are, দুটো নাম্বার 3:5 এই রেশিওতে আছে, অনুপাতে আছে। প্রত্যেকটা নাম্বারকে যদি আমি 10 করে বাড়াই, তাহলে সেই অনুপাতটা 5:7 হবে। নাম্বারগুলো কি কি হতে পারে? তো আমি অপশনগুলো ইচ্ছা করেই দিয়েছি। দেখো অপশন থেকেই উত্তর হয়ে যাবে। প্রথম অপশনটা হচ্ছে 3 আর 5। হ্যাঁ, অবশ্যই 3 আর 5 তারা 3:5 রেশিওতে আছে। কিন্তু যদি প্রত্যেকটা নাম্বারকে 10 করে বাড়াই, তাহলে প্রথম নাম্বারটা হবে 13, পরের নাম্বারটা হবে 15। 13 আর 15-র অনুপাত কিন্তু 5:7 নয়, তাহলে ওটা বাদ। পরের যে অপশনটা, সেটা হচ্ছে 7 আর 9, তারা কিন্তু 3:5 রেশিওতে নেই। পরের অপশনটা ছিল 13 আর 22, সেটাও কিন্তু 3:5 রেশিওতে নেই। একেবারে শেষ অপশন 15 আর 25, তারা 3:5 রেশিওতে আছে। এবং আমরা যদি 10 করে বাড়িয়ে দিই, 15টা 10 বাড়ালে 25, আর 25টা 10 বাড়ালে 35, তখন দেখো 25 আর 35-এর অনুপাত কিন্তু 5:7ই হচ্ছে। তাহলে এটাই উত্তর। এবার আমরা সিস্টেমেটিক্যালি অঙ্কটা করব কি করে। দ্য নাম্বারস আর, ধরে নিচ্ছি 3x আর 5x। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশনটা কি বলেছে? 3x প্লাস 10 আর 5x প্লাস 10, এই রেশিওটা হচ্ছে 5:7। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে পেয়েছি x = 5। আমরা সংখ্যাগুলো ধরেছিলাম 3x আর 5x, তাহলে সংখ্যাগুলো আমরা কেমন পেলাম? 3 × 5 আর একটা 5 × 5, তাহলে 15 আর 25 হলো। এবার কোশ্চেন নাম্বার 25। 3 men or 5 women can do a work in 12 days. How long will 6 men and 5 women take to finish the work? 3টে পুরুষ আর 5টা মহিলা, 3টে পুরুষ বা 5টা মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে। তার মানে 3টে পুরুষের কর্মক্ষমতা যা, 5টা মহিলার কর্মক্ষমতাও তাই। তাহলে 3 men = 5 women। এবার আমাদেরকে বার করতে বলেছে 6 men and 5 women take to finish the work। তাহলে 6 men সমান কত ওমেন দেখে নি?
3 মেন ইকুয়াল টু 5 ওমেন, তাহলে 6 মেন ইকুয়াল টু 10 ওমেন, আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো 6 মেন আর 5 ওমেন প্লাস 5 ওমেন ইকুয়াল টু 6 মেন সমান 10 ওমেন পেয়েছিলাম, প্লাস 5 ওমেন, তাহলে 15 ওমেন হলো। এবার দেখো আমি পুরোটাকেই ওমেনে কনভার্ট করেছি। এবার কন্ডিশনটা কী ছিল না, 5 ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ, তাহলে 5 ওমেন যদি 12 দিনে করতে পারে, তাহলে 5 ওমেন ইন 1 ডে যে কাজটা করবে সেটা হচ্ছে 1/12 অংশ। তাহলে বলো তো 15টা ওমেন একদিনে কত করবে? নিশ্চয়ই তার 3 টাইমস করবে, তাহলে 1/12 ইন্টু 3 দ্যাট ইজ 1/4, তাহলে 15টা ওমেন একদিনে করছে 1/4, তাহলে নাম্বার অফ ডেজ কত? ওটাকে আমরা উল্টে দেবো, তাহলে হয়ে গেল 1/1/4, দ্যাট ইজ নাম্বার অফ ডেজ হচ্ছে 4। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 26, দ্য সাম 5 + 6 + 7 + 8 + ... 19 ইকুয়ালস টু কত? আমরা এটা যোগ করতে যাব না, আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n + 1/2। তো এখানে দেখো স্বাভাবিক সংখ্যা 1 থেকে তো শুরু, আমরা দেখো 1 2 3 4 এই 4টে সংখ্যা কিন্তু নেই, তারপর কিন্তু সব পরপর আছে। তাহলে আমরা 5 + 6 + 7 + 8 + ... 19, সেখানে আমরা কি করেছি দেখো 1 2 3 4 অ্যাড করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ বিয়োগও করেছি। তাহলে 1 2 3 4 করতে করতে 19 অবধি যোগফলটা কী হবে? 19 × 20/2, মানে n × n + 1, n এর মানে এখানে 19, তাহলে 19 × 19 + 1 মানে 20/2, মাইনাস আর 1 + 2 + 3 + 4 এর যোগফল তো 10, আমরা খুব সহজেই পারলাম। তাহলে 2 আর 10 20 কাটাকাটি করে 10 হলো, তাহলে 190 - 10 সমান হচ্ছে 180। নেক্সট প্রবলেম 27, two pipes A and B can fill a cistern in 2 minutes and 7 minutes respectively. Both the pipes are opened alternately for 1 minute each. In what time will they fill the cistern? দেখো এ এবং বি এই দুটো পাইপ একটা সিস্টার্নকে ফিল করতে পারে 6 মিনিট এবং 7 মিনিটে। দুটো পাইপই ওপেন করা হচ্ছে অল্টারনেটলি ফর 1 মিনিট, মানে এ পাইপটা 1 মিনিট করলো, তারপরে বি পাইপ আবার 1 মিনিট এ পাইপ, তারপর আবার 1 মিনিট বি পাইপ, এভাবে। ইন হোয়াট টাইম উইল দে ফিল দ্য সিস্টার্ন, কত সময়ে সিস্টার্নটা ফিল আপ হবে? তো দেখো এ যদি 6 মিনিটে ফিল আপ করে, তাহলে 1 মিনিটে ফিল আপ করে 1/6 অংশ, বি 1 মিনিটে ফিল আপ করে 1/7 অংশ, তাহলে এ এবং বি পরপর 1 মিনিট এবং 1 মিনিট মানে মোট 2 মিনিটে ফিল করে 1/6 + 1/7 অংশ। আমরা লসাগু করেছি, দিয়ে পেলাম 13/42 অংশ। তাহলে দেখো এ এবং বি একত্রে 2 মিনিটে ফিল আপ করে 13/42 অংশ। তো আমি দেখে নিয়েছি যে যদি দেখো এ প্লাস বি 2 মিনিটে করে, তাহলে পরবর্তী 2 মিনিটে আবার 13/42, তারপরের 2 মিনিটে আবার 13/42। তো আমি এভাবে দেখে নিলাম যে 3 বার যদি গুণ করি, তাহলে 3 × 13 39/42 হবে। আমরা খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি, শেষ হবে এবারে। তাহলে এ প্লাস বি 2 মিনিটে করে 13/42, পরের 2 মিনিটে 13/42, পরের 2 মিনিটে 13/42, তাহলে মোট 6 মিনিটে করলো 39/42। বাকি যে পার্টটা পড়ে থাকলো সেটা হচ্ছে 1 - 39/42, তাহলে সেটা হচ্ছে 3/42। এই 3/42 অংশ নিশ্চয়ই 7 নাম্বার যে মিনিটটা, সেই মিনিটে এ কে করতে হবে, তাহলে তার জন্য সময় কত লাগবে না, আমার কাজ পড়ে আছে 3/42, এ 1 মিনিটে করতে পারে 1/6, তাহলে ওর রেটটা দিয়ে ভাগ করে দিলাম 3/42, এটা হচ্ছে রেস্ট ওয়ার্ক, আর এ কাজ করার হারটা হচ্ছে 1/6, ভাগ করে দিলাম, তাহলে 3/42 × 6 হয়ে গেল, তাহলে হয়ে গেল 3/7 মিনিট। তাহলে 2 মিনিট 2 মিনিট করে 3 বার, মানে মোট 6 মিনিট, এখানে 3/7 মিনিট, তাহলে 6 + 3/7 সমান হচ্ছে 6 × 3/7 মিনিট, এটাই উত্তর। এরপর বলছে হাউ মেনি টাইমস ইন এ ডে দ্য হ্যান্ডস অফ এ ক্লক আর স্ট্রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এইভাবেই প্রশ্নটা আসে। তো মনে রাখো ঘড়ির যে দুটো কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, তারা স্ট্রেট থাকা মানেটা বোঝায় অপোজিট ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ কোইন্সিডেন্ট, মানে একটার উপর আরেকটা চেপে থাকবে। তাহলে বিপরীত দিকেও থাকতে পারে, একটার উপর আরেকটাও চেপে থাকতে পারে। মনে রাখো 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটো
অপোজিট ডিরেকশনে থাকবে 22 বার। আবার একটা কাঁটা আরেকটা কাঁটার উপর চেপে থাকবে, মানে কোইন্সিডেন্ট হবে, সেটাও হচ্ছে 22 বার। তাহলে মোট হচ্ছে 22 + 22 = 44 বার। তাহলে 24 ঘন্টায় ঘড়ির কাঁটাগুলো স্ট্রেট থাকবে, সেটা হচ্ছে 44 বার। যদি প্রশ্ন করতো অপোজিট ডিরেকশনে থাকবে তাহলে সেটা 22 বার হতো। যদি বলতো একটা অপরটার উপর চেপে থাকবে সেটা হতো 22 বার। কিন্তু এক্ষেত্রে যেহেতু স্ট্রেট বলেছে, তাই এক্ষেত্রে আমরা দুটো কেসকেই কনসিডার করব। তাই 22 + 22 = 44 বার। এরপর আসছি পরের প্রবলেম। দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 10:25 ইজ। এই প্রবলেমটাও এই ফিগার দিয়েই আসে, যে 10:25 সময় ঘড়ির কাঁটা দুটোর মধ্যে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দেখো আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। 10:25 সময় যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ডট ডট দিয়ে করেছি, সেটা দেখো 180 থেকে কম। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃদ্ধ কোণ, মানে ঠিক তার অপোজিটের কোণটা, যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? না, যে কোণের মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে কম, ওই কোণটা চেয়েছে। তো মনে রাখো যে ঘড়ির কাঁটার যে দুটো হ্যান্ড, সেই ঘড়ির যে দুটো হ্যান্ড আছে, সেই হ্যান্ড দুটো যে অ্যাঙ্গেল তৈরি করে তার ফর্মুলা হচ্ছে 30h - 11/2 × m। ঠিক আছে, এক্ষেত্রে এইচের জায়গায় আমরা বসিয়েছি 10 আর এম এর জায়গায় 25। তাহলে 30 × 10 হচ্ছে 300 মাইনাস 11/2 × 25, দ্যাট ইজ 275/2। তাহলে 300 মাইনাস 137.5 হচ্ছে 162.5। এটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা। এবার আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল কত? তাহলে 360 থেকে ওটা বাদ দিতে হবে। 360 মাইনাস 162.5, দ্যাট ইজ 197.5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এটা বহুবার পরীক্ষায় এসেছে, অনেক ধরনের পরীক্ষায় আসে। তোমরা এটা রেজাল্টটা মনে রাখতে পারো। পরের যে প্রবলেমটা, সেটা একটা রেকারিং দিয়ে প্রবলেম দেওয়া আছে। 0.3 রেকারিং, 0.4 রেকারিং, 0.7 রেকারিং প্লাস 0.8 রেকারিং, এদের সামটা কত? তো দেখো আমি নিচে ব্র্যাকেটের মধ্যে করে দেখিয়েছি। 0.3 রেকারিং মানে হচ্ছে, আমরা কি জানতাম, যা আছে তাই লিখেছি, মাইনাস যার মাথায় পৌনপৌনিক নাই সেটা বিয়োগ, তাহলে এখানে 0, বাই দশমিকের পর জটার মাথায় পৌনপৌনিক আছে ততগুলো নয়, একটা সংখ্যার মাথাতে পৌনপৌনিক আছে তাহলে একটাই নয়, তাহলে 3/9। তাহলে 0.3 রেকারিং মানে হচ্ছে 3/9, 0.4 রেকারিং মানে 4/9। তাহলে একইভাবে 0.7 রেকারিং মানে 7/9, 0.8 রেকারিং মানে 8/9। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আলটিমেটলি পাচ্ছি 22/9 বা 22/9। তাহলে ওটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, 2 × 4 = 9, তাহলে 2 মিনিট 2 তো হলোই, অ্যাজ ওয়েল অ্যাজ 4/9, তাহলে 2.4 রেকারিং, মানে 2 প্লাস 0.4 রেকারিং, তাহলে 2.4, 4 মাথায় রেকারিং। কোশ্চেন নাম্বার 31. The ratio of three numbers is 3:4:5 and their LCM is 1200. The smaller number is. যেহেতু দেখো সংখ্যাগুলো 3:4:5 রেশিওতে আছে, তো আমি সংখ্যাগুলো ধরলাম 3x, 4x আর 5x। এখন দেখো তাদের এলসিএম বা লসাগু কী হবে? 3 × 4 × 5 × x, কারণ 3, 4, 5 এগুলো সব পরস্পর মৌলিক আছে। তাহলে 3 × 4 × 5 × x, তাহলে 60x। আর 60x = বলেছে 1200, তাহলে x এর মান হচ্ছে 20। এবার দেখো স্মলার নাম্বার কোনটা হবে? 3x, 4x আর 5x এর মধ্যে অবশ্যই 3x, তাহলে 3 × 20, দ্যাট ইজ 60। এবার কোশ্চেন নাম্বার 32, সূচক থেকে একটা অঙ্ক দিয়েছে, -1/2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -1। তো আমি দেখো ভেতর থেকে করছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, -1/2 হোল স্কোয়ার মানে -1/2 × -1/2, তাহলে 1/4 হোল টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -1। তাহলে দেখো 1/4 হোল টু দি পাওয়ার -2, তার মানে হচ্ছে 1/1/4 হোল স্কোয়ার, কারণ পাওয়ার যদি মাইনাস হয় তাহলে 1 হয়ে যায়, তাহলে 1/1/4 হোল স্কোয়ার। তাহলে 1/1/4 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/1/16
1কে 1/16 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হয়ে যাবে 16, আর 16 টু দি পাওয়ার -1 তাহলে আবারও সেই কী হয়ে যাবে, পাওয়ারটা যেহেতু মাইনাস তাহলে 1/16 হয়ে গেল। এবার দেখো আমি একটু অন্যভাবে করি। আমরা কি করলাম, এখানে সূচকের যে ওই পাওয়ারগুলো গুণ করা যায় সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি। দেখো এক্ষেত্রে কী ছিল, পাওয়ারটা ছিল দেখো একেবারে আউটার যে পাওয়ারটা সেটা হচ্ছে -1, তার ভেতরে পাওয়ারটা ছিল -2, তাহলে -2 ইন্টু -1 মানে হচ্ছে 2। তো আমি লিখে দিলাম দেখো -1/2 হোল স্কোয়ার টু দি পাওয়ার 2, আবার পাওয়ারে গুণ করলাম তাহলে -1/2 হোল টু দি পাওয়ার 4, তার মানে -1/2টা কবার লিখতে হবে, 4 বার। -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2, তাহলে 4খানা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, আর 1/2 4 বার গুণ করলে কত হয়ে যাবে 1/16। তাহলে তোমরা যেটা সহজ মনে হবে সেটা করবে, ঠিক আছে। আমি আজকে 10টা প্রবলেম সলভ করলাম, তাহলে মোট 32টা প্রশ্ন সলভ করা হলো। তোমরা এগুলো প্র্যাকটিস করো। নেক্সট টিউটোরিয়াল মানে 4th টিউটোরিয়ালে আমি আরও 10টা প্রবলেম সলভ করে দেবো।